গেছে, নির্বাচনী প্রচারও জমে উঠেছে। প্রচারের আজ কেমন, ভোটের উত্তাপ কেমন, সেই বুঝতে আমরা আজকে পৌঁছে গেছি বর্ধমান। জমজমাট ভোটের প্রচার, কিন্তু সাধারণ মানুষের কি প্রত্যাশা, তাদের কি চাহিদা, তাদের কি অভাব, তাদের কি অভিযোগ, সেই সমস্তটাও তো শুনতে হবে। চলুন যাওয়া যাক। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা লোকাল নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি বর্ধমান পূর্ব কেন্দ্রে। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। সবার সঙ্গে কথা বলবো, তাদের কি অভিযোগ, তাদের কি প্রত্যাশা, সেই সমস্তটাই জানবো। তবে তার আগে রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করি এবং তারপর সবার বক্তব্য শুনবো। আমি রাসবিহারী হালদার, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। নমস্কার, গৌরব সমুদ্র, প্রদেশ কংগ্রেস সদস্য। পুষ্পজিৎ সাঁই, জেলা বিজেপির মুখপাত্র। বর্ধমান পূর্ব, বর্ধমান আমরা জানি যে শস্য গোলা, এবং এক্ষেত্রে এখানে কিন্তু কর্মসংস্থানের, জীবিকা সংস্থানের একটা অন্যতম এবং অবশ্যই বলা যায় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষি। কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, চাষাবাদের সঙ্গে যুক্ত, তারা কতটা সন্তুষ্ট, এই 5 বছরে তাদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, আগামীতে তাদের কি প্রত্যাশা রয়েছে, কি অভাব অভিযোগ রয়েছে, সমস্তটাই শুনবো। আমি প্রথমে একবার একটুখানি তৃণমূল কংগ্রেসের থেকেই শুরু করি। দুবারের জয়ী সাংসদ, কিন্তু তাকে এবার প্রার্থী করা হলো না, ভরসা করা হলো নতুন মুখে। এটা কতটা চাপ হবে না অ্যাডভান্টেজ, কি মনে করছেন? না দেখুন, আমাদের যাকে প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্ব লোকসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত ডক্টর শর্মিলা সরকার, তার এমনি তার বাড়ির 1998 সালে তার মানে বোন দলের প্রধান ছিল। পুরো একদম তৃণমূল কংগ্রেসের তিনি একদম পুরনো দিনের সাথী আমাদের, এবং তার ফ্যামিলিও আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, এবং সবাই চেয়েছে আমাদের বর্ধমান পূর্বে। তো অত্যন্ত খুশি এরকম প্রার্থীকে পেয়ে। আমাদের নেত্রী তাকে প্রার্থী নির্বাচিত করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচিত করেছেন, এবং প্রচুর সাড়া পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান জেলায় যেখানেই যাচ্ছি। আমি একটুখানি বাম এবং কংগ্রেসের কাছে যাই। আসন সমঝোতা তাদের হয়েছে, তোমরা কতটা আত্মবিশ্বাসী? আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী, কারণ কার্যত তৃণমূল কংগ্রেস প্রথমে এটা স্বীকার করে নিল প্রার্থী বদল করে, যে গত 2 বার যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, একদিকে তার রাজনৈতিক অবস্থান ঠিক নেই, কখনো পদ্ম ফুলে কখনো জোড়া ফুলে যাচ্ছে, ফলে তৃণমূল কংগ্রেসও এখন তাকে নিয়ে বিশ্বস্ত নয়। ফলে একদিকে যেরকম তিনি সম্পূর্ণভাবে এই পূর্ব বর্ধমান জেলার মানুষের কণ্ঠস্বরকে পার্লামেন্টে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে, একাধিক ইস্যু তিনি এই সময়ের মধ্যে কোনো কিছু করতে পারেনি। এই গোটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ধানের গোল আপনারা বলছেন, আপনারা রায়নাতে চলে যান, খাস ধান, সেই খাস ধান আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 বছর ধরে আমাদের এখান থেকে প্রোডাকশন হচ্ছে না। কার্যত রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যৌথ আতাতে আমাদের এখানকার এই খাস ধানকে তারা অন্য জায়গায় প্রোডাকশন করতে দিচ্ছে না। দ্বিতীয় বিষয়, এই পূর্ব বর্ধমান জেলার এই বর্ধমান পূর্ব যে আসনটি গ্রামীণ বলায়, মানুষের 100 দিনের কাজ কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে 100 দিনের কাজ বন্ধ করেছে। কংগ্রেস কি বলবে? দেখুন, আজকে এই যে 100 দিনের কাজ নিয়ে যে কথা হচ্ছে, আজকে এর জন্য দায়ী, সত্যি বলছি, জাতীয় কংগ্রেস দায়ী। আমরা চেয়েছিলাম যে 100 দিনের কাজ আসুক, সাধারণ গরিব মানুষ তারা কাজ করে খাক, কিন্তু এই 100 দিনের কাজকে নিয়ে যে এই লেভেলের নোংরামি, আচ্ছা কেন্দ্র রাজ্য যে টানাটানি, এর ফলে তাদেরকে বঞ্চিত করেছে রাজ্য কেন্দ্র, জাস্ট 2 পক্ষই। আজকে যেই লোকসভায় দাঁড়িয়ে আছি আমরা, এই লোকসভায় আজকে না তৃণমূল বলতে পারবে না বিজেপি বলতে পারবে সাংসদটা কাদের ছিল। একবার তাকে জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে, একবার তাকে অমিত শাহের পাশে দেখা যাচ্ছে। তো তাদের অবস্থানটা কি সেটা তারা এখনো ঠিক করে উঠতে পারেনি। তৃণমূল বিজেপি আতাতের কথা বলা হচ্ছে, সেটা 100 দিনের বরাদ্দ নিয়ে হোক, সাংসদকে নিয়েও হোক। দেখুন, কোন রাজনৈতিক দল কি কথা বললো সেটা আমরা দেখি না। পূর্ব লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী খুব পপুলার, ইতিমধ্যেই তিনি জনপ্রতিনিধি অসীম সরকার। আমরা ঘোষণা করেছি সেই হিসেবেই যে উনি এখানে এসে বিজেপির পদ্ম ফুল ফোটাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে শস্যগোলা, কৃষিভিত্তিক বর্ধমান পূর্ব শুধু নয়, বর্ধমান সারা বর্ধমান জেলা। আমাদের মনে রাখা দরকার, যারা 100 দিনের কাজ নিয়ে সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে বলছেন, তারা ভুলে গেছেন যে অন্য রাজনৈতিক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা সঠিকভাবে পাঠাচ্ছিল, কিন্তু কিছু গরমিল, কিছু দুর্নীতি ধরা পড়ার জন্য সেটা বন্ধ করা হয়েছে। আরেকটা বিষয় যেটা আছে,
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যে কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছে পৌঁছে দেবার এত চেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে বর্ধমান জেলার অনেক কৃষক, অনেক চাষি সেটা পায়নি। এই 100 দিনের কাজে যারা শ্রমিকরা কাজ করেছিল বাংলার, যে টাকা বকেয়া ছিল সেই টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার বহুদিন ধরে আটকে রেখেছে, যেটা ন্যায্য প্রাপ্য। যেখানে বাংলা, পশ্চিমবঙ্গ যেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে ছিল 100 দিনের কাজে, সেই টাকা, বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে কেন্দ্র সরকারের কাছে জানিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিল, কী রকম আচরণ বিজেপি সরকার করেছে আপনারা দেখেছেন। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী সেই টাকা প্রত্যেকটা ন্যায্য শ্রমিককে তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। একদিকে কৃষকদের স্বার্থ, সেটা যেরকম এখানকার ইস্যু রয়েছে, আরও একাধিক ইস্যু কিন্তু এই কেন্দ্রে রয়েছে। বালি খাদানের দখলদারি নিয়ে বারবার সংঘর্ষের খবর এই কেন্দ্র থেকে উঠে এসেছে, এটা নিয়ে কি বলবে? দেখুন, আমাদের গোটা 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে দুর্নীতি চলেছে। বামপন্থীদের পালাবদল ঘটেছে আর গোটা রাজ্যটাকে দুর্নীতির আখড়াতে রূপান্তরিত করেছে। এই বর্ধমান পূর্ব লোকসভার একাধিক ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকেই কথা বলতে দেখছি না। আপনারা জানেন যে ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে থাকা একটা বিধানসভা থেকে তিনি বিলং করেন। আপনারা দেখতে পারবেন গোটা পশ্চিমবাংলার জেলার এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কুটির শিল্প ছিল তাঁত শিল্প। 3,500 তাঁতের কল এই সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকারের কি ভূমিকা ছিল, একইভাবে কেন্দ্র সরকারের কি ভূমিকা ছিল, এখনো পর্যন্ত বলতে পারছে না। আপনারা জানেন পূর্বস্থলী থেকে শুরু করে একেবারে কালনা পর্যন্ত এই বর্ধমান লোকসভা কেন্দ্রের একটা বিস্তৃত বিধানসভা জুড়ে পেঁয়াজ চাষ আপনারা দেখতে পেরেছেন, চোখের সামনে এসছে। এই পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করছে, পেঁয়াজ চাষিরা তাদের এমএসপি পাচ্ছে না। এর জন্য দায়ী কারা? অবশ্যই রাজ্য এবং কেন্দ্রের সরকার দায়ী। বামপান সরকার বিগত দিনে কি কাজ করেছে এখানে বর্ধমানের মানুষ সেটা দেখেছে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং বর্ধমান জেলায় তারা শূন্য। এই মুহূর্তে বিধানসভা 16টা সিটই তৃণমূল কংগ্রেসের দখলে। তো বামফ্রন্টকে নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। তারা যে চিন্তা কাদের নিয়ে? আমাদের বামফ্রন্টকে নিয়ে চিন্তা নেই। আমরা তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলায় অত্যন্ত শক্তিশালী, কারণ পঞ্চায়েতের রেজাল্ট দেখেছেন, বিধানসভায় রেজাল্ট দেখেছেন, এবং যে হারে মানুষ তৃণমূল কংগ্রেসের। আর বিজেপি? দেখুন, বিজেপিকে আমরা সেভাবে ধরছি না। বিজেপি দলের কোনো কর্মী সংগঠনই নেই, তাদের বুথে কোনো কর্মী নেই। লোকসভা নির্বাচনের ফলাফল বলবে, কারণ 2016 সালে আমরা মাত্র 3টে ছিলাম। যে দিলীপ ঘোষের নেতৃত্বে সেই 3টে আসন 2021 সালে 25% প্লাস 77-এ আমরা বিরোধী দলের ভূমিকায়, আর পশ্চিমবাংলার 42টা আসনের মধ্যে 18টা আসন আমরা জিতেছিলাম। তাই দিলীপ ঘোষ এখানে কয়েক লক্ষ ভোটে জিতবে, এটা আমরা প্রমাণ করিয়ে দেব যেদিন ফলাফল বেরোবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে এবং 140 কোটি ভারতবাসীকে করোনার ভ্যাকসিন, বিনামূল্যে রেশন। ওরম ভ্যাকসিন ওনার জামার হাতাটা তুলতে বলুন, উনি বয়স্ক লোক, তো ওনার জামার হাতা তুলতে বলুন, টিকার চিহ্ন পাবেন। সেই টিকার চিহ্ন কংগ্রেস গভর্নমেন্টের সময় কেউ প্রচার করেনি। করোনার সময় ওনাদেরকে মাঠে দেখা যায়নি। আজকে আমরা তৃণমূল কর্মী হয়েও প্রত্যেকটা মানুষ, আমাদের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং গ্রাউন্ড লেভেলে ব্লক নেতা থেকে শুরু করে সবাই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে। একদিকে কেন্দ্রের সরকার, একদিকে রাজ্যের সরকার ইলেকট্রাল বন্ড ওপরে কেন্দ্রে নিচ্ছে, আর এখানে সিপিএম এর কাছে যদি একটা লোককে, একটা আমরা বলছি একটা নেতা সাদা ধুতি বা জামায় কাদা লাগিয়ে দেখাক, আমরা বলছি আইন খোলা আছে, আদালত খোলা আছে, কাদা লাগিয়ে দেখাক। এই যে বিজেপি সরকার বড় বড় কথা বলছে, সব থেকে ভারতবর্ষের মধ্যে বড় ঘটনা হচ্ছে ইলেকট্রাল বন্ড, যেখানে ইডি সিবিআই দেখিয়ে সমস্ত ব্যবসাদারদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিশাল পরিমাণে। এখানকার ইস্যু নিয়ে কথা বলবো। আপনাদের কেন্দ্রে এসেছি, বর্ধমান পূর্বের আরো অনেক ইস্যু রয়েছে। বর্ধমান পূর্বের ইস্যু রয়েছে, বালি খাদান রয়েছে, কৃষকদের ন্যায্য মূল্য তারা ফসলের পাচ্ছে না রয়েছে, এখানে ব্রিজ রয়েছে, যেই ব্রিজ এখনো পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এত কিছু ইস্যু রয়েছে, নিজের কেন্দ্রের কথা বলুন, আজকে তো সেই সুযোগ। এখনো পর্যন্ত এই কথা বলছে না কেন? এই তো অসীম রায় দাঁড়িয়েছে ওদের প্রার্থী, এদের দাঁড়িয়ে শর্মিলা দেবী দাঁড়িয়েছে। এতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর নেই কেন যে শান্তিপুর ব্রিজটা কবে তৈরি হবে? তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ইস্তাহার প্রকাশ করে শান্তিপুর ব্রিজের কথা বলে, এখনো পর্যন্ত দেখতে পাই দুর্নীতির ব্রিজ হচ্ছে। এত বছর সিপিএম করেনি কেন? আজকে যে ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমানে হয়েছে, অভূতপূর্ব, লক্ষ্মী ভান্ডার বলুন, এনাদের কাছে কোনো রকম হয়নি, এখনো পর্যন্ত প্রমাণ হয়নি এনারা কেউ চোর। সব থেকে বড়
যে ব্রিজে যাতায়াত চলে যানবাহন, শিল্প সেতু আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, এর ফলে পুরো দক্ষিণ দামোদর পূর্ব লোকসভায় প্রচুরভাবে উপকৃত হবে। ঘোষণা হচ্ছে যেই দলই ঘোষণা ঘোষণা করছে। আপনাদের তো দুবারের জয়ী সাংসদ, ব্রিজ এখনো হলো না কেন? এই ব্রিজটা যদি এখন এই অবস্থায় না থাকে তাহলে তো যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজ শুরু হয়ে গেছে, ওনারা গিয়ে টাকা বরাদ্দ করা হয়েছে, ব্রিজের টাকা দিয়ে মন্ত্রীর 4 তলা বাড়ি তৈরি হয়েছে। দেশের সবথেকে বড় স্ক্যাম আজকে ডিমনিটাইজেশন, দেশের সবথেকে বড় স্ক্যাম আজকে পিএম কেয়ার ফান্ড। আজকে বিজেপির যিনি এসছেন সে কথা বলছেন দুর্নীতি নিয়ে, আজকে পিএম কেয়ার ফান্ডে কেন আরটিআই করা যাবে না? ইলেকটোরাল বন্ডের কথা বলছে ভারতীয় জনতা পার্টি, সর্ববৃহত্তম রাজনৈতিক শক্তি। সেই ইলেকটোরাল বন্ডের সিস্টেমে বিজেপি 100 বার সমস্ত ব্যবসায়ী এবং ব্যক্তিগত স্তরে টাকা পেতে পারে, এটা একটা নিয়ম করে করা হয়েছে। ওরা আমাদের কাগজ দেখতে চাইছে সিএনআরসি করে, আর ইলেকট্রাল বন্ডের কাগজ দেখাতে চাইছে না। কোটি টাকার জবাব দিন। যে প্রার্থী হয়েছে বর্ধমান পূর্বে বিজেপির, তার মুখের ভাষা আপনারা দেখেছেন, ইতিপূর্বে ভাইরাল হয়েছে। দিলীপ ঘোষ আমাদের মুখ্যমন্ত্রীকে কি ধরনের মন্তব্য করেছে আপনারা দেখেছেন, যে কুড়িচেকর মন্তব্য। আমরা ধিক্কার জানাই, আজকে বাংলার নারীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে। একজন শুধু মমতা ব্যানার্জি না, এটা গোটা বাংলার যে মহিলা সম্প্রদায়ের সবাইকে ইনি অপমানিত করেছেন। শুধু আমরা যদি এখানকার ইস্যু নিয়ে একটুখানি কথা বলি, অবশ্যই এখানে রাইস মিলগুলো রয়েছে, তাদেরও যথেষ্ট দুর্দশার মধ্যে রুগ্ন অবস্থায় রয়েছে। কৃষকদের স্বার্থের কথা কে ভাবছে? এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাঁড়িয়ে রয়েছে, একে অপরের দিকে অভিযোগের পালা চলছে। সাধারণ মানুষ তারা তো আশা করে বসে রয়েছে, এই 5 বছরে তাদের প্রত্যাশা কতটা কাজ হলো, কতটা হলো না, তার অ্যানসার কে দেবে? আসলে তো আমরা প্রতিদিন বলছি গোটা পূর্ব বর্ধমান জেলাটাকে শুকিয়ে দিচ্ছে ওরা। আমরা এই সময়ের মধ্যে যেরকম কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বলছি, রাইনার খাস আতপ চাল কেন অন্য রাজ্যে পাঠাচ্ছে না? তার উপর প্রকল্প থেকে বাংলার মানুষ সাহায্য পাচ্ছে। পূর্ব বর্ধমানে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে, মানে লক্ষ্মী ভান্ডার বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথী বলুন। এত স্থানীয় সমস্যা নিয়ে কথা হচ্ছে, তো স্থানীয় লোকেরা কেন ক্যান্ডিডেট হচ্ছে না? স্থানীয় লোকেদের সমস্যা কে বুঝবে? স্থানীয় লোক বুঝবে। একজন বাঙালি, এখানে বর্ধমানে একজন বাঙালি প্রার্থী হয়েছে দিলীপ ঘোষ, কিন্তু অন্যান্যরা বলতে পারবেন না, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী হয়েছে তিনি বাংলা বলতে পারেন না। সময় একটা বিরতির পর সঙ্গে থাকুন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটা প্রবল ক্ষতি হচ্ছে, এই অভিযোগও কিন্তু সাধারণ মানুষের। এই ইস্যু এখানকার একটা জ্বলন্ত ইস্যু, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এখানে এটা কোর্টের অর্ডারে হচ্ছে, যেটুকু আমাদের কাছে জ্ঞাত কোর্টের অর্ডারে হচ্ছে, এখানে কোনো রাজ্য সরকার কিছু করেনি। এটা তৃণমূল কংগ্রেস কেস করেছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে মিউনিসিপ্যালিটি আছে, সেই তৃণমূলের নেতা যখন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করা হয়েছে, বাস মালিকের সংগঠনটা করেছে, এখানে তৃণমূল যুক্ত নয়। তৃণমূল ওখানে দাঁড়িয়ে বলেছে, কোর্ট আমাদের বিধায়ক দায়িত্ব নিয়ে বলেছে যে কোর্ট অর্ডার দিলে আমরা পরিচালিত হয়। আর তারপরে যার নাম খণ্ডঘোষের বিধায়ক, তিনি কেস করেছেন। সাংসদ কাদের? সাংসদ ছিল বিজেপির, বিধায়ক হচ্ছে তৃণমূলের। তো এরা দুজন মিলে কেন এই সমস্যা সমাধান করতে পারছেন? এরা শুধুমাত্র মানুষকে সেবা দেওয়ার জায়গায় সমস্ত পরিষেবার জায়গায় পলিটিসাইজ করেছে। আজকে সাংসদের ডাকে বিধায়ক যাচ্ছে না, বিধায়ক ডাকে সাংসদ যাচ্ছে না। এরা সমস্ত পরিষেবাটাকে পলিটিসাইজ করে সাধারণ মানুষকে মাটিতে নামিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষে এই দুই দলের একটা সার্কাস চলছে, তাতে সাধারণ মানুষ পিছে মারা যাচ্ছে। দুই দলের সার্কাস চলছে, তৃণমূল বিজেপি দুই দল সার্কাস চালাচ্ছে, সবকিছুর পলিটিসাইজেশন। কোন রাজনৈতিক দলের ভাবনা যদি কেউ ছেড়ে দিয়ে থাকে, তাহলে এটা জেনে রাখুন যে সাংসদ তহবিলের টাকা ডিএম অফিস থেকে ডাটা চাইতে বলুন। ডিএম অফিসে কত টাকা এসেছে, কোটি কোটি টাকা, সেই টাকা খরচ করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা এসেছে, ডিএম অফিসে টাকা এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই টাকা খরচ করতে দিচ্ছে না। দেখুন, এখানে যিনি সাংসদ ছিল বিজেপির, তাকে কোনোদিন এখানে বর্ধমানের মানুষ দেখেনি, একটা কাজও উনি করেননি, যেটা প্রয়োজনীয়তা একটা কাজও তিনি করেননি। উনি প্রেস কনফারেন্স করে বলুক যে আমি এই খাতে এত টাকা বরাদ্দ করেছি, বর্ধমানে আমি এই উন্নয়ন করেছি, একটা কাজ করেনি। আর আমাদের সাংসদদের দেখুন, পুরো টাকা খরচা করেছে, বিধায়করা কাজ করছে, পৌরসভা কাউন্সিলররা কাজ করছে, প্রত্যেকে। দেখুন, আসল কথা হচ্ছে গোটা বাংলার মানুষ জেনে গেছে যে মিলেমিশে লুটে খায়, জেনে গেছে জনতা ওপারার মোদি আর এপারার মতো। ইলেকটোরাল বন্ডে দেখতে পেরেছেন, প্রথম টাকা চুরি করেছে বিজেপি, দ্বিতীয় টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস। আসলে গোটা দেশের মানুষ, ভারতবর্ষ
আচ্ছা, এতই যখন বিজেপির সমস্যা যে তৃণমূল টাকা চুরি করেছে বলছে বিজেপি, তাহলে চলুক একটা লোকসভার আগে এত ভাইটাল ইলেকশন লাগে কেন বিজেপি সামনে আনছে না? প্রেস মিট করুক আজকে। ম্যাডাম, তৃণমূল আর বিজেপি দুটো আলাদা দল। এরা সকালে দেখছি একজন তৃণমূলে, বিকালে দেখছি বিজেপিতে। এটা তো সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ তো সরকার চালাচ্ছে। আজ যে সরকার চালাচ্ছে, রাজ্য সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জি, কেন্দ্র সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী। দুজনা উভয় পক্ষ নিজেদের ব্যর্থতা যদি না স্বীকার করে নিতে পারে, ওনারা পদত্যাগ করুন ইমিডিয়েটলি। সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে খেলার অধিকার ওনাদের নাই। একটাই স্লোগান, টাকা দিচ্ছেন মোদি, ছাপ লাগাচ্ছেন দিদি। আর কারা বলছেন নারীর সম্মান, মহিলাদের সম্মান? সন্দেশখালী দেখুন, সন্দেশখালী 5 বছর এমপি ল্যান্ডের টাকা কি করেছেন জবাব দিন আগে। কি হয়েছিল? যেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেবো, তাহলে এই 10 বছরে কত, এই 5 বছরে কত? 20 কোটি চাকরি। গরুতে সোনা পাওয়া যাবে বর্ধমানে। কাজ কোথায়? দিদি বলেছিল 2 লক্ষ বেকারের চাকরি দেবে, মোদি বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে। চাকরিটা কোথায়? চাকরি নেই আজকে। এই যুবকগুলো চেল্লাচ্ছে, শুরু করে শিক্ষা সিস্টেমটা পুরো জেলে বসে আছে। বাংলায় বন্ধ করে কলকারখানা বন্ধ করেছে সিপিএম। এই সিপিএম কলকারখানা বন্ধ করেছে। এদের জিজ্ঞাসা করুন না এসএসসি কজন পেয়েছে, এর মধ্যে এসএসসি তো হয় না। এসএসসি কজন পেয়েছে জিজ্ঞাসা করুন, একজন পায়নি, একজন এসএসসি পায়নি। তৃণমূল কংগ্রেসের যুবরা দাঁড়িয়ে আছে, একটা এসএসসি পায়নি, একটা চিরকুট দেখা, একটা চাকরি। মণ্ডলের মেয়ের চাকরিটা কি করে গেল? অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরিটা কি করে গেল? আজকে সিপিএম 0 হয়েছে, তারা আবার বড় কথা বলছে, তারা উন্নয়নের কথা বলছে। কোথায় ছিল তারা? আবার বর্তমানে সাঁইবাড়ির মতো ঘটনা, সেখানে সিপিএম কংগ্রেস একসঙ্গে দাঁড়িয়ে আছে। আমরা ধিক্কার জানাই, কেউ এদের পাশে থাকবে না। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে, কিন্তু এই 5 বছরে কতটা কাজ হলো? আরো একটা নির্বাচন, আরো একটা লোকসভা নির্বাচন চলে আসলো, কিন্তু এই 5 বছরে কতটা কাজ হলো সেই প্রশ্ন যেরকম থেকে যাচ্ছে। আগামীতে সাধারণ মানুষের, আগামীর যে জনপ্রতিনিধি হবেন, সাংসদ হবেন, তার কাছ থেকে কি প্রত্যাশা, তার কিছুটা আজ আমরা এখান থেকে পেলাম। অবশ্যই আমাদের নজর থাকবে এবং সর্বশেষ কথা বলবে সাধারণ মানুষ। সর্বশেষ অবশ্যই ভোট বাক্সের প্রতিফলন কি হয় সেদিকে নজর থাকবে। লোকসভা লোকাল আজকে এখানেই শেষ করছি। আজকে আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।